কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ইরানের 6 বিমানবন্দরে ইসরায়েলের আক্রমণ, শাসক পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের, তেহরানের পাশে থাকার ঘোষণা মস্কোর, যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। This is absolutely the wrong direction. There are ways to negotiate. No, hopefully it'll stop right where it is right now. 5 মাসের মধ্যে বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দাম। হরমুজ প্রণালী বন্ধ হলে প্রভাব পড়বে দেশেও। জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকবে দাম। জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট। আমরা যদি দাম বাড়েও স্পট কোটেশনে যাব, কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো, এরকম একটা সুযোগ আমাদের আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। আমির ও কানাডা হাই কমিশনারের বৈঠক, লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে দেশ, কেটেছে অনিশ্চয়তাও বলছে বিএনপি। বিতর্কিত নির্বাচনের মামলায় আদালতের কাঠগড়ায় সাবেক সিএসি নুরুল হুদা, 4 দিনের রিমান্ড। শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদক, তথ্য চেয়ে ইসিকে চিঠি। বাড়ছে করোনার দাপট, একদিনে 3 জনের মৃত্যু। ডেঙ্গুর চোখরাঙানির সঙ্গে যোগ হয়েছে চিকুনগুনিয়া। ঢাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 2 সিটিকে হাইকোর্টের নির্দেশ। এবং এনবিআর আলাদা করার প্রতিবাদ কর্মকর্তা কর্মচারীদের। ঢাকাসহ দেশের সব কার্যালয়ে কলম বিরতি। কাল পরশু কর্মসূচির ডাক, চেয়ারম্যানের পদত্যাগ দাবি। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান, এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। এক বার্তায় তিনি বলেন, ইরানে আক্রমণ চালিয়ে শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘোষণার পর ইসরায়েলে প্রথমবার খাইবার শেকান মিসাইল ছুড়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের শাসক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তেল আবিব ও হাইফা লক্ষ্য করে ছোড়া হয়েছে অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই প্রথম ব্যবহার হলো এই ক্ষেপণাস্ত্র। আইআরজিসির দাবি, আশকোলান ও আশদোদ, বিদেশবা সহ বিভিন্ন জায়গায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করা হয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তেহরানে উস্কানি ছাড়া মার্কিন হামলার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট পুতিন। ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে জোরালো ভাষায় নিন্দা জানানোয় রাশিয়ার অবস্থানকে সাধুবাদ জানাই। আশা করি এটি নিরাপত্তা পরিষদে কার্যকর সমর্থনের মাধ্যমেও প্রতিফলিত হবে। ইরানে পরমাণু হুমকি নিষ্ক্রিয় করায় মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এর মধ্যে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পতাকা ও ট্রাম্পের ছবি পুড়িয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই যুদ্ধ বন্ধের দাবি।
সবার কণ্ঠে একই স্লোগান, নো কম্প্রোমাইজ নো স্যারেন্ডার। পিছু হটা নয়, প্রতিশোধই একমাত্র পথ। এমন শপথে উত্তাল ইরানের রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরদিনই বিক্ষোভে নামেন হাজারো মানুষ, যেখানে সামিল হন খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানো। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি। এই যুগে যখন শত্রুরা কোনো আইন বা নীতিমালার প্রতি দায়বদ্ধ নয়, আমাদের উচিত সামরিক বিকল্পে এগিয়ে যাওয়া। ইসরায়েলকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করতে হবে। আমেরিকা খুব বড় একটি ভুল করেছে। আমরা বহু বছর ধরে এই ভুলের অপেক্ষায় ছিলাম। এখন আমরা তাদের এমনভাবে জবাব দেব যাতে তারা সারা জীবন তা মনে রাখে। তেহরানে ক্ষোভের আগুন ছড়িয়েছে কানাডা ও লস অ্যাঞ্জেলেসেও। শত শত মানুষের কণ্ঠে যুদ্ধ বন্ধের দাবি। কেউ কেউ পুড়িয়েছেন মার্কিন পতাকা। তারা বলছেন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে এই যুদ্ধ বাধাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা বলছেন, পরিবারের কাউকে হারাতে চান না তারা। গতকাল বোমা বর্ষণের খবর শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কংগ্রেসের তদারকি নেই, প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের করাচিতেও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানান তারা। তাদের দাবি, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিপিন্সের বিক্ষোভকারীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্ব বাজারে বাড়বে জ্বালানি তেলের দাম। বিকল্প পথে আমদানিতে বাড়বে পরিবহন ব্যয়। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে এলএনজি আমদানিতেও প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান জানালেন, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকবে দাম। তবে দীর্ঘমেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদে বৃহৎ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট, যা কার্যকর হলে জ্বালানি সহ সব ধরনের পণ্য পরিবহনে বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। বিবিসির তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধে তরলীকৃত গ্যাস আমদানি কমে গেলে কি হবে? সংকট এড়ানোর কি কোনো পথ খোলা আছে? এমন প্রশ্নে পেট্রোবাংলা বলছে, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকছে দাম। তবে দীর্ঘ মেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট। আমরা যদি দাম বাড়েও আমরা হয়তো আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত স্পট কোটেশনে যাব, কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো, এরকম একটা সুযোগ আমাদের আছে। যদি কোনো কারণে হরমুজ প্রণালীর ব্যাপারটা নিশ্চিত হয়, আমরা কাতারের সাথে কথা বলে চেষ্টা করব যে বিকল্প পথ বের করার জন্য। বিশ্ববাজারে পরিবহন খরচ বাড়লে স্পট মার্কেট থেকে কিনে দাম সমন্বয় করা হবে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। স্পটে হয়তো এটা একটা ইম্প্যাক্ট হতে পারে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় নির্বাচনে আপত্তি নেই জামায়াত ইসলামীর। দুপুরে রাজধানীর মগবাজারে আমিরের সঙ্গে কানাডা হাই কমিশনারের বৈঠক শেষে একথা জানান দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঐকমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ে ফয়সালা করতে গণভোটের পক্ষে দলটি। জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, গ্রহণযোগ্য করতে আগামী নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও আপত্তি থাকবে না দলটির। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উইল বি বাই ইউএন।
এটা আমরা তাদেরকে বলেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডা। একথা জানিয়ে জামায়াত বলছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালার জন্য গণভোট হতে পারে। যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী। বলি 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, যারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়, দিস ইজ নট আ ভেরি প্রপার পলিসি। চলতি সপ্তাহে জার্মানি ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ, কেটে গেছে সব অনিশ্চয়তা। এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। দলের কেউ এর সাথে যুক্ত হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে কেটে যায় ধোঁয়াশা, অস্বস্তি কাটে রাজনৈতিক মহলেও। আর এই বৈঠকের পর দেশ নির্বাচনী টানালে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসের পর ভোট আয়োজনে আর কোনো সংশয় নেই। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও এনডিএম এর নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা, জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, মবক্রেসির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে বিএনপি। দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ, এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মব জাস্টিসের নামে যা ঘটছে তা গর্হিত এবং এ ঘটনার দায় এড়াতে পারে না কেউ। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। যদিও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন বলে আদালতে দাবি করেন তিনি। আর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সাবেক সিইসি ঠিকভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। দিনের ভোট রাতে কিংবা মৃত ব্যক্তির নামেও ভোটদানের অভিযোগ ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন নিয়ে। প্রহসনমূলক নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির মামলায় গ্রেফতার হয়ে আদালতের কাঠগড়ায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে পুরোটা সময় বিষণ্ণ দেখা গেছে সাবেক সিইসিকে। হাতকড়া পরানো অবস্থায় জেল হাজত থেকে তোলা হয় এজলাসে। কাঠগড়ায় আরও 2 আসামি নিজেদের মধ্যে কথা বললেও নুরুল হুদা ছিলেন একদমই চুপচাপ। আদালতের রিমান্ড শুনানি শুরু হলে ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার বিষয়ে জানতে চান বিচারক। তখন নিজেকে নির্দোষ দাবি করেন নুরুল হুদা। এরপর ভোটে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা তার এখতিয়ারভুক্ত না। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, নুরুল হুদা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। পরে উভয় পক্ষের শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সারা জাতি সাক্ষী, সে 18 নির্বাচনটা সে কি করেছে নির্লজ্জভাবে। আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। সিইসি সাহেব বলেছেন, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং দিনের ভোট রাতের কথা বলা হয়েছে। কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল।
এদিন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করতে পারে নাই, শুধু বলেছে যে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং আমরা বলেছি উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এছাড়া পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে 2014 ও 2024 সালের নির্বাচনে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদেরও খোঁজা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। এই অভিযোগ পেয়ে গত জানুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 5 সদস্যের কমিটি। তারা জানায় শেখ হাসিনার নেতৃত্বে ও ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় রাতের ভোট বাস্তবায়ন করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 2018 সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সেই কমিটি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। 2018 সালের নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে গ্রেফতার প্রসঙ্গে দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধান কমিটি চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারে। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবে। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের 21 জুলাই রণক্ষেত্র রাজধানী যাত্রাবাড়ী এলাকা। আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজিদুর রহমান। এই হত্যা মামলার আসামি হিসেবে সোমবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু শুনানির এক পর্যায়ে সব মামলাকে ভুতুড়ে মামলা বলে দাবি করেন শাহজাহান খান, দায়ী করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে। তবে এ সকল অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেন কৌশলী। 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলিকে যদি শাহজাহান খান ভূতের গল্প বলেন তাহলে জাতির কাছে এটা হাস্যকর ছাড়া কিছু নয়। ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞ আদালত গ্রহণ করেনি এবং ওনাকে এই ধরনের বক্তব্য থেকে নিবৃত্ত থাকার জন্য আদালত ওনাকে নির্দেশ দিয়েছে। পরে উভয় পক্ষের শুনানি শেষে 3 আসামিকেই 2 দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন, রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিন এবং সাবেক এমপি আকম সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়, আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে ন্যস্ত করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 3 থেকে 3,500 মানুষ গুম হয়েছে বলে ধারণা গুম কমিশনের। যদিও এ পর্যন্ত অভিযোগ এসেছে 1850 জনের, যার মধ্যে আবার 350 এখনও নিখোঁজ। তাদের খোঁজে চিঠি দেওয়া হয়েছে পুলিশকে। তথ্য চাওয়া হয়েছে ভারতের কাছেও। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুমে জড়িত দেশের 7 সংস্থার পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীরও ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জড়িত 17 কর্মকর্তার নামও এসেছে প্রতিবেদনে। মাসুদুর রহমানের রিপোর্ট।
গুমের পদ্ধতি, নির্যাতন, আয়নাঘরে বন্দী, এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামি হিসেবে তুলে ধরার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। বেশিরভাগ ক্ষেত্রেই সাদা পোশাকে অপহরণের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তদন্তে উঠে এসেছে গুমের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, র্যাব একের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, টিএফআই বা র্যাব সদর দপ্তরের গ্লাস হাউস সহ 16টি গোপন বন্দিশালায় রাখা হতো ভুক্তভোগীদের। খেতে না দেওয়া ঠিকমতো, তারপরে হচ্ছে পচা জিনিস খেতে দেওয়া, রাতের পর রাত ঘুমোতে দেয় নাই। সো এই জিনিসগুলো অনেক ভিকটিমদের ক্ষেত্রে হয়েছে। কমিশনে এ পর্যন্ত দেশের 36 জেলার 1850 জন ভুক্তভোগী গুমের অভিযোগ করেছেন। তারা বন্দী থাকা অবস্থায় আরো 2 থেকে 3 জনের তথ্য দিয়েছেন। সেই হিসেবে গুমের সংখ্যা 3 থেকে 3500 হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। ভিকটিমদের পরিণতি কি হয়েছে, পর্যায়ক্রমে আমরা কতগুলো ফাইল যেটা আমরা পুলিশকে দিয়েছি, যে শুধু তদন্ত না, তাদের সন্ধানটা জানার ব্যাপারটাও তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গুমের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তবে ডিজিএফআই ও র্যাব সবচেয়ে বেশি যৌথভাবে গুমের ঘটনা ঘটিয়েছে। এখানেই শেষ নয়, ভারতীয় বাহিনীর মাধ্যমে সে দেশে করা হয়েছে গুম। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা বা আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা বাহিনীর সদস্যরাই কিন্তু এইগুলির সাথে জড়িত ছিল। প্রতিবেদনে গুমে অভিযুক্ত করা হয়েছে র্যাবের সাবেক 4 মহাপরিচালক, 7 অতিরিক্ত মহাপরিচালক, 6 গোয়েন্দা শাখার পরিচালককে। গুমের মতো ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। যেটা সর্বোচ্চ শাস্তি সেটা দিতে হবে, সে সেনাবাহিনী হোক বা বাংলাদেশের নাগরিক হলে তো হলো, আর ভারতের নাগরিকদের ব্যাপারটা আমরা কূটনৈতিকভাবে দেখবো। এখানে কোনো কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্তি এবং অপব্যবহার হওয়ায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের সুপারিশ গুম কমিশনের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত মৃত্যু বাড়ছে। 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এদিকে ডেঙ্গুর প্রকোপের মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। 3 রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই। এই যেমন ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া 2 রোগী ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 15 জন, যার মধ্যে 7 জনেরই লাগছে আইসিইউ সাপোর্ট। শুধু কোভিড নিয়ে মারা গিয়েছে এখন পর্যন্ত সে ধরনের ঘটনা ঘটেনি। যে 2টো ঘটেছে সেটা কিন্তু আদার সিরিয়াস কোমরবিডিটি ছিল। তারা কিন্তু যদি কোভিড-19 নাও থাকতো তা এমনিতেই তারা অনেক সিরিয়াস ছিল। নিউ ভেরিয়েন্টটা যে একেবারে যে মাইল্ড এটাও সরাসরি বলা যাচ্ছে না। আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আতঙ্কিত নয়, কারণ এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। 3 রোগের লক্ষণ প্রায় একই ধরনের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ। অনেক সময় ডেঙ্গু এবং কোভিডের উপসর্গগুলো কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় টেস্টের মাধ্যমেই খুব সহজে আমরা আলাদা করতে পারি। 1 থেকে 2 দিনের বা 3 দিনের যদি জ্বর আসে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ বাংলা মোটরের এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই আজকে রাত 11টার আগে আসলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যেমনটি বলেছেন, এই এনসিপির নেতারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে এনসিপি কার্যালয় থেকে দলের সদস্য সচিব আক্তার হোসেন নেমে যাবার পথেই আসলে এই ককটেল বিস্ফোরণটি ঘটে। এবং
তাদের দাবি যে আসলে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে সেই ককটেলটি ছোড়া হয়েছে এবং আমরা দেখেছি তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এসে সেই যে ককটেলের যে ধ্বংসাবশেষ সেই শেলটি উদ্ধার করেছে এবং পরবর্তীতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই ঘটনায় মূলত এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট এবং যুব শক্তির সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা শরীফুল ইসলাম আসলে সেখানে খানিকটা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে এনসিপি কেন্দ্রীয় কমিটি। এই আজ রাত 11:45 এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বর্ষার শুরুতে পর্যটকের ঢল নামে টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ারের চারপাশ ঘিরে নোঙর করা হয় শত শত নৌযান, কিন্তু পর্যটকরা বেরিয়ে যাওয়ার পর ওয়াচ টাওয়ারের 1 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য আর ময়লা আবর্জনা। এমন অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে এই এলাকায় নৌযান চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ঢাকাসহ সারা দেশের স্থানীয় কার্যালয় ও কাস্টমস অফিসে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। কাল পরশু একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে অপসারণ না করলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে আলাদা দুটো বিভাগ চালু করতে 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে তা আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মাঝে এটি বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করে সরকার। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকায় আবারও কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যায়ভাবে আমাদের আন্দোলনের সম্মুখ সারির আমাদের মেধাবী অফিসারদেরকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বদলি করে দিয়েছে। সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই চেয়ারম্যানকে রেখে কোনো সংস্কার হবে না। সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, দাবি আদায় না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। পদত্যাগ করতে হবে বোর্ড চেয়ারম্যানকেও। আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি। সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সতর্কতার পর এবার কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে কাতার। পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানল ইরান। মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেহরান এই অভিযোগের নাম দিয়েছে ভিক্টরি মেসেজ। ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পাল্টা হামলার পরপরই সেখানে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। আর কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলার পর কাতারের রাজধানী দোহার আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ। আরও হামলার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত।